Hello everyone, a very warm welcome to all. আমি পম্পা বিশ্বাস আর আজকে আমি তোমাদেরকে সেমিস্টার 4 দিয়ে শুরু করব। সেমিস্টার 4 এ আমরা ফার্স্ট যে ইউনিটটা আছে অ্যাটিটিউড এন্ড সোশ্যাল কগনিশন সেটা দিয়ে আমরা আজকে লেসন শুরু করব। শুরু করার আগে আমরা একটুখানি এই চ্যাপ্টারের মধ্যে কি ধরনের কোয়েশ্চেন্স আসবে সেটা একটুখানি দেখে নেব। প্রথমে 2 নম্বরের কোয়েশ্চেন, যেখানে তোমাদেরকে দুটোর মধ্যে যে কোনো একটা অপ্ট করতে হবে। 3 মার্কস কোয়েশ্চেন, যেখানে তোমাদেরকে ওই একই রকম ভাবে দুটোর মধ্যে যে কোনো একটা অপ্ট করতে হবে। আর 4 মার্কস কোয়েশ্চেনের দুটো কোয়েশ্চেন থাকবে, যেখানেও আউট অফ 2 কোয়েশ্চেন ইউ হ্যাভ টু অ্যাটেম্প এনি 1 কোয়েশ্চেন। তার মানে হচ্ছে টোটাল কোয়েশ্চেন ফ্রম দিস চ্যাপ্টার 3 আর টোটাল মার্কস এই চ্যাপ্টার থেকে সেটা হচ্ছে 9। আজকে যে টপিকস গুলো আমি কভার করব সেটা হচ্ছে ফার্স্টলি ডিফারেন্ট প্রো সোশ্যাল বিহেভিয়ার, সেকেন্ডলি নেচার অফ অ্যাটিটিউড, আর থার্ড দ্য ABC কম্পোনেন্টস অফ অ্যাটিটিউড। ওকে, প্রো সোশ্যাল বিহেভিয়ার, সমাজ কল্যাণমূলক আচরণ কি? তার মানে এনি টাইপ অফ হেল্পিং বিহেভিয়ার ইজ প্রো সোশ্যাল বিহেভিয়ার। যে কোনো রকমের সামাজিক সাহায্যমূলক আচরণ। এখানে সাহায্যমূলক আচরণ স্বার্থপরও হতে পারে, নিঃস্বার্থও হতে পারে। যেটা মনে রাখতে হবে হচ্ছে হেল্পিং বিহেভিয়ার ইনক্লুডস সেলফিশ অ্যান্ড আনসেলফিশ হেল্পিং। এবার এই হেল্পিং বিহেভিয়ারের সম্বন্ধে বলতে গেলে আমরা অনেক সময় প্রো সোশ্যাল বিহেভিয়ার আর অল্ট্রুইজমের মধ্যে কনফিউজ করি। অনেক সময় মনে হয় যেন অল্ট্রুইজম আর প্রো সোশ্যাল বিহেভিয়ার একই রকমের, বাট একটু ডিফারেন্স যে অ্যাকচুয়ালি অল্ট্রুইজম ইজ ইনক্লুডেড ইনসাইড প্রো সোশ্যাল বিহেভিয়ার। অল্ট্রুইজম হচ্ছে উইদাউট এনি মোটিভ। ফর এক্সাম্পল হতে পারে যে রাস্তাঘাটে কোনো অ্যাক্সিডেন্ট হলো, একজন মানুষ এসে একজনকে হেল্প করলো, সেই উঠে দাঁড়িয়ে তাকে রেকগনাইজ করার আগেই সেই মানুষটি চলে গেল, কোনো থ্যাঙ্কস কিংবা কোনো কিছু যে তাকে রেকগনাইজ করবে তার কোনো অপরচুনিটি সে না দিয়ে সে চলে গেল। সো দ্যাট ইজ অল্ট্রুইজম। এবার প্রো সোশ্যাল বিহেভিয়ারেতে কখনো কখনো there are some motives behind this behavior. For example, কিছু মানুষ হয়তো আদার পিপলদের হেল্প করে কোনো উদ্দেশ্যের জন্য, যেরকম হতে পারে ফেমাস হতে চাইছে কিংবা কোনো পুরস্কারের জন্য, কিংবা আমরা এটা খুব কমন আমাদের মধ্যে, আমরা অনেক সোশ্যাল সার্ভিস করে থাকি, এনজিওতে অনেক রকম ডোনেশন দিয়ে থাকি ট্যাক্স বাঁচানোর জন্য। তো এগুলো হচ্ছে প্রো সোশ্যাল বিহেভিয়ার কিংবা সমাজ কল্যাণমূলক আচরণ। এবার এই প্রো সোশ্যাল বিহেভিয়ারটা কয়েকটা ধাপে হয়। ল্যাটনে অ্যান্ড ডার্লে এটাকে 5 স্টেপসে ডিভাইড করেছেন। স্টেপ নাম্বার 1, নোটিস দ্য ক্রিটিক্যাল সিচুয়েশন, গুরুতর পরিস্থিতিতে লক্ষ্য করা। আমরা অনেক সময় নিজস্ব সময়সূচি কাজকর্ম নিয়ে এতটাই ব্যস্ত থাকি যে সিচুয়েশনটা গুরুতর কিনা ক্রিটিক্যাল কিনা সেটাই বুঝতে পারি না। সেকেন্ডলি, সিচুয়েশনটা কি এমার্জেন্সি? কি করে বুঝবো আমরা সিচুয়েশনটাকে এমার্জেন্সি কিনা? ম্যাক্সিমাম টাইমে আমরা কি করি, আমরা অনেক সময় অস্বাভাবিক সিচুয়েশনটাকে অনেক সময় আমরা স্বাভাবিক বলে ব্যাখ্যা করি, এবং যারা বাইস্ট্যান্ডার্স, যারা পথচারী, তাদের উপর নির্ভর করি যে তারা কিভাবে জিনিসটাকে পারসিভ করছে। যদি বাইস্ট্যান্ডার্সরা, পথচারীরা যদি আমাদের পরিচিত হন, তাহলে হয়তো তাদের কথা শুনে সিচুয়েশনটাকে আমরা কিভাবে ডিল করব সেরকম ভাবে আমরা এগিয়ে যাই। আর যদি আমরা দেখি যে পথচারীরা আমাদের কাছে অপরিচিত, তাহলে কিন্তু আমরা সিচুয়েশনটাকে একেবারেই গুরুত্ব দিই না, আর সেই সিচুয়েশনটাকে আমরা জরুরি নয়, নট অ্যান এমার্জেন্সি সিচুয়েশন বলে আমরা ব্যাখ্যা করি।
If the bystanders are unknown to us and they show no initiative for helping, we interpret the situation as non-emergency. Step 3. Is there anyone else to provide help? অনেক সময় আমরা বুঝতে পারি যে সিচুয়েশনটা অনেকটাই জরুরি, কিন্তু অন্য কেউ কি আছে হেল্প করার জন্য, সেইটা আমরা চিন্তা করতে থাকি। এই যে অন্য কেউ আছে নাকি হেল্প করার জন্য, তার পিছনে দুটো কনসেপ্ট আমাদেরকে মনে রাখতে হবে। একটা হচ্ছে প্লুরালিস্টিক ইগনোরেন্স, এবং সেটা হয় ডিফিউশন অফ রেসপন্সিবিলিটির কারণে। হোয়াট ইজ দোজ টু থিংস? অনেক সময় আচ্ছা অনেকজন তো আছে, ও হেল্প করবে, আর একজন তো আছে সে হেল্প করবে, আমার ভাবনা চিন্তা না করলেও চলবে। এইটা হচ্ছে আমাদের মধ্যে ডিফিউশন অফ রেসপন্সিবিলিটি, এবং সেই দায়িত্বের উদাসীনতার জন্য আমরা কিন্তু ভাবি যে হেল্প না করলেও চলবে। Step 4. Does the person have required knowledge and skills? যে ব্যক্তি হেল্প করবে তার কি সেই জ্ঞান কিংবা দক্ষতা আছে কি? অনেক সময় আমরা চাইলেও পিছিয়ে পড়ি, কেননা আমাদের মনে হয় যে হয়তো আমাদের সেই যথেষ্ট ক্যাপাবিলিটিস নেই সেই পার্সনটাকে হেল্প করার জন্য সেই এমার্জেন্সি সিচুয়েশনে। যেরকম মনে করুন ফ্লাইটে হঠাৎ করে একজন অসুস্থ হয়ে গেল, সেখানে ফ্লাইট অ্যাটেন্ডেন্ট কিন্তু বলে যে কেউ ডক্টরস আছে নাকি ফ্লাইটের মধ্যে হেল্প করার জন্য। সেখানে যেমন হঠাৎ একজন অসুস্থ বোধ করলে একজন ডাক্তার সাহায্যের জন্য এগিয়ে আসতে পারে। এবার স্টেপ 5, সবচেয়ে শেষ স্টেপ, সেটা হচ্ছে হোয়াট আর দ্য কস্ট অফ হেল্পিং, ফাইনাল ডিসিশন টু হেল্প। মানে আমি যে একজন পার্সনকে, একজন মানুষকে যে হেল্প করব, সেটার জন্য আমার কি লাভ হতে পারে কিংবা আমার কিছু ক্ষতি হতে পারে কিনা। লাভের মধ্যে সবচেয়ে আগে হতে পারে যে আমার ভালো লাগা, আমার একটা আত্মতৃপ্তির ফিলিং, আর খারাপ লাগার মধ্যে হয়তো কোনো থ্রেট আসছে কিনা, কোনো হুমকি কিংবা ক্ষতি আছে কিনা কাউকে সাহায্য করার পিছনে, সেটা আমরা খতিয়ে দেখি। এবার এই 5টা স্টেপের উপর নির্ভর করে একটা পার্সন তখনই হেল্পিং হ্যান্ড নিয়ে এগিয়ে আসবে যখন সে দেখবে যে তার কোনো ক্ষতি হচ্ছে কিনা, ক্ষতি না হলেই সে এগোবে, এবং তারপর সে হেল্পিং এর সিদ্ধান্ত নেবে কয়েকটা স্টেপসে, যেটা আমি অলরেডি আলোচনা করলাম। নেক্সট টপিকে আমরা যাব ডিটারমিনেন্টস অফ প্রো সোশ্যাল বিহেভিয়ার। নেক্সট আমরা আসবো ডিটারমিনেন্টস অফ প্রো সোশ্যাল বিহেভিয়ার। সবার প্রথমেই ইন্টারনাল কজেস, তার মধ্যে পয়েন্টস গুলো আছে বায়োলজিক্যাল কজেস, মুড স্টেট, টাইম প্রেশার, পার্সোনালিটি অ্যান্ড জেন্ডার। সবার প্রথমে বায়োলজিক্যাল কজেস, জৈবিক কারণ। অনেক বিবর্তনবাদীরা বিশ্বাস করেন যে সমস্ত ব্যক্তিদের একটা ইননেট টেন্ডেন্সি থাকে একে অপরকে হেল্প করার, কারণ এটা হলো তাদের বেঁচে থাকার সাথে সম্পর্কিত। বিপদের সময় আমরা একে অপরকে সাহায্য করলে সকলকে রক্ষা করতে পারব। তবে কিছু মানুষ এমন আছেন যারা হয়তো তাদের সময় সাহায্য নেন, কিন্তু পরিবর্তে অন্যদের যখন সাহায্যের প্রয়োজন হয় তখন কিন্তু তারা সাহায্য করেন না। তাই বলা যেতেই পারে আত্মরক্ষাই সাহায্য করার একমাত্র উদ্দেশ্য কিন্তু নয়। মুড স্টেট, মেজাজগত অবস্থা। আমাদের ধারণা যে মানুষ যখন ভালো মেজাজে থাকে তখনই তারা সাহায্যের হাত বাড়িয়ে দেয়। এখানে একটা উল্টো থিওরি আছে, সেই থিওরিটার নাম নেগেটিভ স্টেট রিলেট মডেল। সেখানে
সিয়ালদিনী আর তার অ্যাসোসিয়েট বলেছেন যে অনেক সময় এর উল্টোটাও হয়। ফর এক্সাম্পল, আমাদের যখন মুড খারাপ থাকে, মেজাজ খারাপ থাকে, তখন আমরা মেজাজকে ভালো করার জন্য লোকের সাহায্য করি। সময়ের অভাব কিংবা সময়ের ঘাটতি, টাইম প্রেশার, অনেক সময় মানুষ যখন ব্যস্ত থাকেন তখন কিন্তু তারা সাহায্য করতে পারেন না, সিচুয়েশনটাকে বুঝতেই পারেন না। ব্যক্তিত্ব, সমাজ কল্যাণমূলক আচরণের জন্য কিছু কিছু মানুষের কিছু বিশেষ বৈশিষ্ট্য থাকে, যেমন সহানুভূতি, সামাজিক দায়িত্ববোধ, সামাজিক অনুমোদনের চাহিদা, আত্মসম্মান বোধ, আত্মকার্যকারিতা। এই সব বৈশিষ্ট্যের জন্য কিন্তু তারা অন্যদের তুলনায় বেশি এগিয়ে আসে সাহায্য করার জন্য। জেন্ডার, এখানে নারী পুরুষের একটা সূক্ষ্ম ভেদাভেদ আছে। ফর এক্সাম্পল, পুরুষেরা আমরা দেখি প্রায়শই সুরক্ষা প্রদান করে, যেমন হয়তো কেউ রাস্তায় পড়ে গেলে তাকে সাহায্য করা, কিংবা কোনো মানুষ ডুবে গেলে তাকে বাঁচিয়ে তোলা। সেখানে মহিলারা যত্ন প্রদানের মাধ্যমে সাহায্য প্রদান করে। ফর এক্সাম্পল হতে পারে যে সহানুভূতিশীল হচ্ছে, বাচ্চাদেরকে টেক কেয়ার করছে, গার্জিয়ানদের টেক কেয়ার করছে, এভাবে তারা যত্ন প্রদান করেন। এবার আমরা আসছি ডিটারমিনেন্টস অফ প্রো সোশ্যাল বিহেভিয়ারের এক্সটার্নাল কজেস, বাহ্যিক কি কি কারণ। তার মধ্যে রয়েছে সবার প্রথমে মডেলিং, সেকেন্ডলি রিইনফোর্সমেন্ট, 3 নম্বর সিমিলারিটিস উইথ ভিকটিম, 4 নম্বর নাম্বার অফ বাইস্ট্যান্ডার্স, 5 নম্বর ফিজিক্যাল এনভায়রনমেন্ট এবং সর্বশেষে সোশিও কালচারাল এনভায়রনমেন্ট। মডেলিং, মডেলিং হচ্ছে আমরা যখন কারো আচরণ দেখে তার মতন করে বিহেভ করার চেষ্টা করি। এই কারণেই বাবা মা পরিবারের কাউকে যখন সাহায্য করে বাবা মা, তখন শিশুরাও সেই সাহায্য করার আচরণগুলিকে শেখে থ্রু দ্য প্রসেস অফ ইমিটেশন। রিইনফোর্সমেন্ট, শক্তিদায়ক সত্তা, আমাদের আচরণটি হেল্প করার সময়, কাউকে সাহায্য করার সময় সেটি পুরস্কৃত হচ্ছে কিনা, সেটা যদি হয় তখন কিন্তু আমাদের সেই আচরণের আবার পুনরাবৃত্তি হয়, আমরা আবার করে সেই আচরণটা করার চেষ্টা করি। সিমিলারিটিস উইথ ভিকটিম, যারা পীড়িত তাদের সঙ্গে আমাদের কোথায় কোথায় সাদৃশ্য আছে, তাদের সঙ্গে যদি আমাদের বয়সের সাদৃশ্য থাকে, যদি লিঙ্গ, ধর্ম, জাতি, অর্থ, সামাজিক অবস্থা যদি মিল থাকে, তাহলে কিন্তু আমরা তাদেরকে বেশি তাগিদ অনুভব করি তাদেরকে সাহায্য করার জন্য। সাদৃশ্যর কারণে কিন্তু আমরা তাদের সঙ্গে আমাদেরকে একইভাবে চিহ্নিত করতে পারি এবং তার ফলে আমরা সহানুভূতিশীল হই। এবার পরের পয়েন্টে আসছি, নাম্বার অফ বাইস্ট্যান্ডার্স, পথচারীর সংখ্যা। এখানে পথচারী বলতে বোঝায় এমন কেউ যিনি পরিস্থিতি প্রত্যক্ষ করেন। সমাজ কল্যাণমূলক আচরণে কিন্তু পথচারীর সংখ্যা কিরকম সেটা কিন্তু নির্ভর করে। আর এই যে ডিপেন্ডেন্স, পথচারী কিরকম হবে, হাউ মেনি বাইস্ট্যান্ডার্স হবে, সেটার কারণ কিন্তু ডিফিউশন অফ রেসপন্সিবিলিটি। আগেই বুঝিয়েছি ডিফিউশন অফ রেসপন্সিবিলিটি কি, যেখানে এই ছবিটার মাধ্যমে তোমরা দেখছো আই থট ইউ উইড ডু ইট, মানে এ ভাবছে ও করবে, ও ভাবছে ও করবে, অনেকজন আছে একসঙ্গে এবং সবাই মিলে কেউ করছে না সাহায্য। তাই আমরা বলতে পারি পথচারীর সংখ্যা বৃদ্ধির সাথে সাথে কিন্তু আমাদের দায়িত্ব কমতে থাকে। এবার আসছি আমরা ফিজিক্যাল এনভায়রনমেন্টে, আবহাওয়া কিভাবে ইনফ্লুয়েন্স করে।
প্রো সোশ্যাল বিহেভিয়ার হবে কি না হবে। সেখানে দেখা গেছে অনেক এক্সপেরিমেন্ট করে, অনেক স্টাডিজে, যে বৃষ্টির আবহাওয়া থেকে রৌদ্রোজ্জ্বল আবহাওয়ায় কিন্তু সাহায্যকারীর আচরণ, বৃষ্টিতে তুলনামূলকভাবে কম লোকেরা আসে সাহায্য করতে, কিন্তু যখন খুব ব্রাইট সানি ওয়েদার থাকে, রৌদ্রোজ্জ্বল থাকে, তখন কিন্তু সাহায্যকারীর আচরণের বেশি দেখা যায়। সেরকম ভাবে অনেক ছোট শহরে কিন্তু সাহায্যকারীরা বেশি এগিয়ে আসে তুলনামূলকভাবে। বড় শহরে কিন্তু আমরা, যেহেতু অনেক লোকজন থাকে, অনেক ভিড় থাকে, আমরা কিন্তু সহজে হেল্পিং হ্যান্ডসটা একটু রেয়ারলি কম্পারেটিভলি কম পাই। আচ্ছা, এবার সোশিও কালচারাল এনভায়রনমেন্ট। সাহায্যমূলক আচরণে তো অনেক সংস্কৃতিতে উৎসাহিত করা হয়, কিছু কিছু সমাজে শিক্ষা দেওয়া হয় যে গরিবদেরকে সাহায্য করা হলো একটি সামাজিক কিংবা নৈতিক কর্তব্য। এখানে আমরা দেখি যে আমাদের কালচারে কিংবা হিন্দু সংস্কৃতিতে সাহায্য করাকে নৈতিক বাধ্যবাধকতা বলে আমরা জোর দিই, কিন্তু আমেরিকাতে, মার্কিন যুক্তরাষ্ট্রতে কিন্তু এটা একটা পার্সোনাল চয়েস, একটা ব্যক্তিগত পছন্দের বিষয়। এবার এই টপিকের মধ্যে তোমাদের কি কি কোয়েশ্চেন আসতে পারে? প্রথমেই বললাম 2 মার্কস, 3 মার্কস আর 4 মার্কসের কোয়েশ্চেন। এখানে 2 মার্কসের কোয়েশ্চেনের মধ্যে আসতে পারে প্রো সোশ্যাল বিহেভিয়ার মানে কি, when do we interpret a situation as non emergency, কখন আমরা বলবো যে জরুরি অবস্থা নয়। ডিফিউশন অফ রেসপন্সিবিলিটি মানে কি বোঝো, অলরেডি ক্লাসেই বলে দিলাম একটু আগে। সোশিও কালচারাল এনভায়রনমেন্ট আমাদেরকে কিভাবে প্রো সোশ্যালে এফেক্ট করে, আর ব্যক্তিত্ব কিভাবে প্রো সোশ্যাল বিহেভিয়ারের সঙ্গে রিলেটেড। এভাবে 2 মার্কসের কোয়েশ্চেন্স আসতে পারে। 3 মার্কসের কোয়েশ্চেনের মধ্যে হয়তো এরকম ভাবে আসতে পারে, হাউ ডাজ প্রো সোশ্যাল বিহেভিয়ার ইজ ডিফারেন্ট ফ্রম অল্ট্রুইজম, অল্ট্রুইজমের থেকে কি করে, কিভাবে আলাদা। প্লুরালিস্টিক ইগনোরেন্স মানে তুমি কি বোঝো, কিভাবে জেন্ডার, লিঙ্গ আমাদেরকে প্রো সোশ্যাল বিহেভিয়ারে এফেক্ট করে, কিভাবে ইনফ্লুয়েন্স করে, কিংবা হাউ ক্যান নাম্বার অফ বাইস্ট্যান্ডার্স, পথচারীদের কিরকম সংখ্যা, সেটা কিভাবে প্রভাবিত করছে প্রো সোশ্যাল বিহেভিয়ার। 4 মার্কসের কোয়েশ্চেনে হয়তো এভাবে আসতে পারে, যে 5টা স্টেপ তোমাদেরকে এখন বললাম আমি প্রো সোশ্যাল বিহেভিয়ারে, সেই স্টেপস গুলোকে তুমি ব্যাখ্যা করছো। হোয়াট আর দ্য স্টেপস অফ প্রো সোশ্যাল বিহেভিয়ার। নেক্সট কোয়েশ্চেন এরকম ভাবে আসতে পারে, ইন্টারনাল কজেস প্রো সোশ্যাল বিহেভিয়ারে কি কি, কিংবা এক্সটার্নাল কজেস, বাহ্যিক কি কি কারণ হতে পারে কল্যাণমূলক আচরণের জন্য। অ্যাটিটিউড অ্যান্ড সোশ্যাল কগনিশন চ্যাপ্টারের এবার আমি সেকেন্ড পার্টে আসছি, অ্যাটিটিউড, নেচার অ্যান্ড কম্পোনেন্টস। সবার আগে কয়েকটা ডেফিনেশন পড়ে নেব। থার্স্টন ডিফাইন করেছেন, অ্যান অ্যাটিটিউড ইজ আ জেনারেল ইভ্যালুয়েশন অর ফিলিং অফ ফেভারেবিলিটি অর আনফেভারেবিলিটি টুয়ার্ডস ইট। Allport has defined attitude is a mental and neural state of readiness organized through experience, exerting a directive and dynamic influence upon the individual's response to all objects and situations with which it is related. Katz and Scotland has defined attitude as individuals' tendency or predisposition to evaluate an object or a symbol of that object in a certain way. এবার এই ডেফিনিশন গুলোকে যদি আমি ব্যাখ্যা করি, তাহলে মনোভাবের প্রকৃতি এবং উপাদান আমরা ফার্স্ট পয়েন্টে বলতে পারি, মনোভাব বলতে বোঝায় কোনো নির্দিষ্ট বস্তু, ব্যক্তি বা ঘটনার প্রতি দীর্ঘস্থায়ী বিশ্বাস, মতামত, অনুভূতি, আবেগ এবং আচরণ। সেকেন্ডলি আমরা বলতে পারি মনোভাব হলো মানসিক প্রবণতা যা কোনো নির্দিষ্ট উপায়ে বস্তু, ব্যক্তি বা পরিস্থিতির মূল্যায়ন বা বিচার করা হয়। এবার মূল্যায়নের প্রকৃতির ওপর ব্যক্তির আচরণ, অনুভূতি এবং আবেগকে ইতিবাচক
বা নেতিবাচক উভয়ভাবেই প্রভাবিত করতে পারে। আমরা যদি পরিস্থিতি, ব্যক্তি বা বস্তুকে ইতিবাচকভাবে বিচার করি তাহলে আমরা তাদের কাছাকাছি যাওয়ার চেষ্টা করব, আর যদি নেতিবাচকভাবে বিচার করি তাহলে আমরা তাদেরকে এড়িয়ে যেতে চেষ্টা করব। So we can define attitude is a cognitive framework. মনোভাব হলো একটি জ্ঞানীয় কাঠামো যা আমাদেরকে পারিপার্শ্বিক অবস্থা মূল্যায়ন করতে এবং সেই অনুযায়ী আচরণ করতে সাহায্য করে। That helps to evaluate our surroundings and behavior accordingly. এবার অ্যাটিটিউড মে বি সিম্পল অর কমপ্লেক্স, সরল মনোভাব কিংবা জটিল। সরল কাকে বলছে? সিঙ্গেল ইভলিউশন, কোনো ব্যক্তি, বস্তু বা পরিস্থিতির একক মূল্যায়ন, সেটা পজিটিভও হতে পারে, নেগেটিভও হতে পারে। কমপ্লেক্স অ্যাটিটিউড হচ্ছে কনফ্লিক্টিং বিলিভস অ্যান্ড ফিলিংস, একই লক্ষ্যর প্রতি ইতিবাচক এবং নেতিবাচক উভয় বিশ্বাসে সম্ভব বিরোধপূর্ণ অনুভূতির একাধিক মাত্রা এখানে কিন্তু জড়িত। Attitude can be of 4 types. Firstly, ইতিবাচক মনোভাব বা পজিটিভ অ্যাটিটিউড, আশাবাদী মূল্যায়ন। এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি যে আমরা কোন একটা নির্দিষ্ট ব্র্যান্ডের প্রোডাক্ট যদি ইউজ করি তাহলে কিন্তু আমরা খুব তাড়াতাড়ি অন্য ব্র্যান্ডের প্রতি কিন্তু আমরা আকর্ষিত হই না, ওই সেম ব্র্যান্ডে কিন্তু আমরা ইউজ করতে থাকি। নেগেটিভ অ্যাটিটিউড, হতাশাবাদী মূল্যায়ন। ফর এক্সাম্পল, আমরা কিন্তু যদি আমরা অনেস্টির পলিসি মেনটেন করে চলি নিজস্ব লাইফে তাহলে কিন্তু আমরা ডিসঅনেস্ট পিপল কিংবা অসৎ লোকেদের এড়িয়ে চলব। ইনডিফারেন্ট অ্যাটিটিউড, উদাসীন মনোভাব, মানে এখানে নেতিবাচক কিংবা ইতিবাচক মনোভাব কোনোটাই বোঝায় না। যেমন একজন ব্যক্তি তার সঙ্গীর অনুভূতির কোনো পরোয়াই করছে না। অ্যাম্বিভ্যালেন্ট অ্যাটিটিউড, দ্বিমুখী মনোভাব, যেরকম কোনো একটা ধারণার প্রতি প্রচন্ডভাবে ইতিবাচক মনোভাব কিংবা নেতিবাচক দুটোই উপস্থিত। ফর এক্সাম্পল আমরা বলতে পারি যে একজন সঙ্গীর প্রতি ভালোবাসা এবং ঘৃণা দুটো অনুভূতি সেখানে বর্তমান। এবার ক্যারেক্টারিস্টিক্স অফ অ্যাটিটিউডের মধ্যে আমরা বলতে পারি মনোভাবের তীব্রতার দিক থেকে শক্তিশালী ইতিবাচক থেকে শক্তিশালী নেতিবাচক পর্যন্ত কিন্তু পরিবর্তন হতে পারে। দৃঢ় মনোভাব পরিবর্তনের প্রতি বেশি প্রতিরোধী এবং প্রভাবিত হওয়ার সম্ভাবনা বেশি। আমাদের অভিজ্ঞতা আমাদের মনোভাব গঠন এবং পরিবর্তন উভয় ক্ষেত্রেই কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই অ্যাটিটিউড চেঞ্জ মে টেক প্লেস ইন ডিফারেন্ট ডিরেকশন, কংগ্রুয়েন্ট চেঞ্জ, ইনকংগ্রুয়েন্ট চেঞ্জ। কংগ্রুয়েন্ট চেঞ্জ হচ্ছে সঙ্গতিপূর্ণ পরিবর্তন, মানে যদি আমাদের মনোভাবের সাথে সাদৃশ্যপূর্ণ বর্তমান অভিজ্ঞতাগুলো আরো শক্তিশালী করে তোলে, সিমিলার এক্সপিরিয়েন্সেস আমাদের অ্যাটিটিউডকে, আমাদের মনোভাবকে আরো বেশি শক্তিশালী কিংবা স্ট্রেনথেন করে। ইনকংগ্রুয়েন্ট অ্যাটিটিউড যেরকম ডিসিমিলার এক্সপিরিয়েন্সেস, মানে এমন কোনো অনুভূতি হচ্ছে যার সঙ্গে আমি কোনো মিল খুঁজে পাচ্ছি না, সেখানে কিন্তু আমাদের অ্যাটিটিউডকে আরো বেশি উইক করে দেবে, দুর্বল করে দেবে। আর একটা কনসেপ্ট আছে কমন অ্যাটিটিউড বা সাধারণ মনোভাব, যেখানে সামাজিক সাংস্কৃতিক প্রভাবের কারণে
চিন্তা ভাবনার একটা সাধারণ ধরন, অনুভূতি, আচরণ একটি নির্দিষ্ট সমাজে বসবাসকারী একদল মানুষের মধ্যে কিন্তু আমরা দেখতে পাই। এবার এইখান থেকে 2 মার্কসের কোয়েশ্চেন এমন আসতে পারে যেরকম মনোভাব কাকে বলে, ডিফাইন অ্যাটিটিউড, অ্যাম্বিভ্যালেন্ট অ্যাটিটিউড কাকে বলে, ইনকংগ্রুয়েন্ট অ্যাটিটিউড মানে কি। 3 মার্কসের কোয়েশ্চেন্স এর মধ্যে যেরকম হতে পারে যে মনোভাবের বৈশিষ্ট্য লেখো, এখানে সিম্পল আর কমপ্লেক্স অ্যাটিটিউডের মধ্যে ডিফারেন্সিয়েট করো। 4 মার্কসের এখানে কোয়েশ্চেন আসতে পারে যে ডিফারেন্ট টাইপস অফ অ্যাটিটিউড যেটা বলা হলো সেটাকে ব্যাখ্যা করো কিংবা এক্সপ্লেন করো। আমি নেক্সট টপিকে আসছি, দ্য ABC কম্পোনেন্টস অফ অ্যাটিটিউড। হোয়াট ইজ এ? এ ইজ এফেক্টিভ কম্পোনেন্ট, অনুভূতিমূলক উপাদান। বি বিহেভিয়ারাল কম্পোনেন্ট, সক্রিয়তামূলক উপাদান। আর সি কগনিটিভ কম্পোনেন্ট, জ্ঞানমূলক উপাদান। এই তিনটে মিলেই কিন্তু মনোভাবের সৃষ্টি। এবার অ্যাফেক্টিভ কম্পোনেন্টে আসছি, অনুভূতিমূলক উপাদান। কোনো বস্তু, ঘটনা বা ব্যক্তির প্রতি ব্যক্তির ইতিবাচক বা নেতিবাচক অনুভূতি বা আবেগের অভিজ্ঞতা। যেমন পরিবার বা বন্ধুর সঙ্গে ভালো সময় কাটানো, অথবা কাউকে অপছন্দ করাও হতে পারে, কিংবা কোনো কিছুতে আনন্দিত বোধ করা। আমরা অনুভূতিমূলক উপাদানগুলি পছন্দ অপছন্দ শব্দের দ্বারা কিন্তু প্রকাশ করি। বি বিহেভিয়ারাল কম্পোনেন্ট, সক্রিয়তামূলক উপাদান। আমরা সক্রিয়তামূলক উপাদান হলো কোনো লক্ষ্যবস্তু, ঘটনা বা ব্যক্তির প্রতি এড়িয়ে চলা বা এগিয়ে আসা প্রকাশ করার জন্য যেই ক্রিয়া আমরা করে থাকি। যেরকম হতে পারে কাউকে অপছন্দ করলাম, সে ঘরের মধ্যে ঢুকে গেল, আমরা ভুরু কুঁচকে দিলাম। কিংবা আমার খুব প্রিয় বন্ধু সেরকম ভাবে আমার কাছে এলো, আমি তাকে জড়িয়ে ধরলাম, আমি হাসলাম। সি জ্ঞানমূলক উপাদান, সি ইজ কগনিটিভ কম্পোনেন্ট অফ অ্যাটিটিউড। জ্ঞানমূলক উপাদান লক্ষ্যবস্তু, ঘটনা বা ব্যক্তি সম্পর্কে চিন্তা ভাবনা, বিশ্বাস এবং জ্ঞানকে বোঝায়। যেরকম আমরা সবাই মিলে জানি যে নিয়মিত ব্যায়াম করলে রক্তচাপ কমে, কিংবা ধ্যান, মেডিটেশন আমাদের কনসেন্ট্রেশন কিংবা মনোযোগ শক্তি বৃদ্ধি করে। এবার এই ABC কম্পোনেন্টস থেকে এরকম কোয়েশ্চেন তোমাদের আসতে পারে, 2 মার্কস কোয়েশ্চেন, যেরকম বিহেভিয়ারাল কম্পোনেন্ট অফ অ্যাটিটিউড কি, কিংবা এফেক্টিভ কম্পোনেন্ট অফ অ্যাটিটিউড, কিংবা কগনিটিভ কম্পোনেন্ট মানে কি বোঝো। 3 মার্কসের কোয়েশ্চেন্স এর মধ্যে এরকম আসতে পারে যে ABC কম্পোনেন্টস মানে কি বোঝো মনোভাবের। 4 মার্কসের মধ্যে আসতে পারে যে এই যে ABC কম্পোনেন্টস অফ অ্যাটিটিউড সেটাকেই তুমি ব্যাখ্যা করছো, এক্সপ্লেন করছো ব্রিফলি।